নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের যে অবস্থান কর্মসূচি চলছিল সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জুনিয়র ডাক্তারদের। এবং ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের যে কর্মসূচি অর্থাৎ অবস্থান, তারা যে ধর্ণা চালাচ্ছেন এবং অবস্থানের কর্মসূচিতে এবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি। আপনারা জানেন যে এই ধর্মতলায় মেট্রো চ্যানেলে যেখানে জুনিয়র ডাক্তারেরা তারা তাদের কর্মসূচি করেছিলেন এবং তারা বলেছিলেন তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় সময়ের মধ্যে, তাহলে এই 24 ঘন্টার মধ্যে যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা অনশন করবেন, আমরণ অনশন করবেন। এবং এই মর্মে তারা একটি চিঠি পাঠিয়েছিলেন লালবাজারে এবং পুলিশের পক্ষ থেকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে পাল্টা ইমেল করা হয়, না বলা হয়। কারণ এই মুহূর্তে পুজোর জন্য যে যানজট থাকে ধর্মতলায়, তাতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে তাদের এই কর্মসূচির ফলে, এবং এই কর্মসূচিতে না বলা হয়। এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মামলাও রুজু করা হয়েছে। এবং ধর্মতলায় এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জুনিয়র চিকিৎসকদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি ধর্মতলার ছবি, সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে ধর্মতলার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তারা এই কর্মসূচি যে করছেন, এই অবস্থান কর্মসূচি, তাতেই পুলিশের না ছিল, আর এবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি উঠে আসছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়ার কাছে সরাসরি যাব। রিয়া, এই মুহূর্তে ঠিক ধর্মতলার ছবিটা ঠিক কিরকম রয়েছে? ছবিটা দেখো। রিয়া, শোনা যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের যে কর্মসূচি, সেই জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি উঠে এসেছে এবং এখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় জুনিয়র ডাক্তারদের। আপনারা জানেন যে পাল্টা ইমেল করে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচিতে না বলা হয়েছে। আবারও যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়ার কাছে সরাসরি যাব। রিয়া, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? একদমই সুদীপ্ত, তোমাকে এই মুহূর্তে দেখাবো যে একটি বাঁশ বোঝাই করা একটি ভ্যান, সেই ভ্যানকে রীতিমতো আটকায় এখানে যারা পুলিশ আধিকারিকরা ছিলেন। কারণ তাদের কাছে খবর আসে যে এই বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে, কারণ হচ্ছে তারা অবস্থান বিক্ষোভে যে বসে আছে গতকাল রাত থেকে, সেটাতে আরও স্টেজ করার জন্য এই বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে। এবং তারপরেই জুনিয়র ডাক্তাররা এখানে আটকায় এবং তারপরেই কিন্তু পুলিশের সাথে চরম ধস্তাধস্তির মধ্যে জড়িয়ে পড়ে এখানকার জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে আটকানো হয়েছে, সেখান থেকে জুনিয়র ডাক্তার এবং তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন যারা পাবলিক, যারা সাহায্য করছে জুনিয়র ডাক্তারদেরকে, তারা বাঁশ নিয়ে রীতিমতো মাথায় করে নিয়ে যাচ্ছে ডোরিনা ক্রসিং এর দিকে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে এখানে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে অবস্থান বিক্ষোভ, আমি একটু কথা বলারও চেষ্টা করব যে এখানে কি কারণের জন্য আটকানো হলো এই বাঁশগুলো। ওইখানে কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে, কারণটা ওনাকে জিজ্ঞেস করুন কি কারণে পুলিশ আমরা জানি না। হ্যাঁ, কি কারণের জন্য বাঁশ আনা হচ্ছে? আমাদের মঞ্চের জন্য আনা হচ্ছে। মঞ্চের? হ্যাঁ, সব জেনেও না জানার ভান করছেন। সকাল থেকে আমাদের বিভিন্ন গাড়ি আটকানো হচ্ছে, বায়ো টয়লেট আসতে দেওয়া হচ্ছে না, তক্তা আসতে দেওয়া হচ্ছে না, জলের গাড়ি আটকানো হচ্ছে, এখানে ফ্যানের গাড়ি আটকানো হচ্ছে। এগুলো তো অসভ্যতামি হচ্ছে। আজকে শাসক দলের প্রোগ্রাম হলে তো ওনারা বোধহয় নিজে বাসটা পুঁতে দিতেন, যেহেতু এটা পুলিশ বলছে যে এই জায়গাটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং পুজোর আগে কনজেস্টেড হতে পারে যদি তোমরা এখানে বসে আন্দোলন করো, সেই কারণের জন্য তোমাদেরকে উঠে যাওয়ার কথা বলা হতো। কোথায় আন্দোলন করবো, এটা কোথায় করবো? আপনারা আমাদের মঞ্চটা দেখে আসুন। কোথাও যদি রাস্তা ব্লক করা থাকে আমাদের দ্বারা, আমরা কোনো কিছুই বলছি না যে আমরা রাস্তা ব্লক করছি বা আমরা মানুষের সুবিধার্থেই আমরা কোনো রাস্তা ব্লক করছি না। আমরা হচ্ছে ট্রাফিকও ব্লক করার কথা বলিনি। ওনারা দেখতে পাবেন ওখানে ট্রাফিক পুরো আরামসে যাচ্ছে, বাস যাওয়াতে হচ্ছে, অসুবিধাটা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওনারা এসে আমাদের হচ্ছে বাসের গাড়ি আটকে দিই। কি করবে? তোমাদের অবস্থান বিক্ষোভ কি এই ধর্মতলা চত্বরেই চালাবে নাকি সেটা উঠে যাবে আরজি কর? না, আমাদের এখানেই অবস্থান বিক্ষোভ এবং অনশন মঞ্চ তৈরি হয়েছে, এখানেই হবে। অনশনে যাচ্ছ তো?
আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভরা অনশনে যাচ্ছে। একদমই সুদীপ্ত, তুমি এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে তোমাকে আমি বললাম যে বাসের যে ভ্যান সেটাকে আটকানো হয়েছে এবং এখানে জুনিয়র ডাক্তাররা তারা বারংবার যে অভিযোগ আনছে যে পুলিশ তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে আটকাচ্ছে এবং আজকে যত গাড়ি, তাদের জলের গাড়ি থেকে আরম্ভ করে যে তক্তা আনা হচ্ছে বা প্যান্ডেল করার জন্য যা যা জিনিস লাগে সেই সমস্ত জিনিসের যে গাড়ি তারা আনছে সেই গাড়ি কিন্তু আটকে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে এবং অবশেষে যখন বাস নিয়ে আসা হচ্ছে সেই সময় কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুলিশের তরফ থেকে বারংবার যে বিষয়ে বলা হচ্ছে যে এই যে ধর্মতলা চত্বর বা ডরিনা ক্রসিং, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেই জায়গাকে কোনোভাবেই ব্লক করা যাবে না এবং পুজো সামনে রয়েছে এবং ইতিমধ্যেই প্রচুর যারা পাবলিক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই পুজোর জন্য যে বিভিন্ন জায়গায় মূর্তি ইতিমধ্যেই প্যান্ডেলে যেতে আরম্ভ করেছে, সেই কারণের জন্য এই ব্যস্ততম রাস্তা কোনোভাবেই আটকানো যাবে না, এমনটাই পুলিশের তরফ থেকে আজকে ইমেল করে সকালে। কিন্তু সেই একদমই তাই রিয়া, অর্থাৎ এই পুলিশের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাতে একেবারে অমান্য করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। জুনিয়র ডাক্তাররা বলছেন তারা যে জায়গায় রয়েছেন সেখানেই তারা এখনো পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। অনেক ধন্যবাদ রিয়া তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাছি। এবং আপনারা জানেন যে জুনিয়র ডাক্তারেরা তারা যে কর্মসূচি শুরু করেছেন সেই কর্মসূচি এখনো পর্যন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে না বলা হলেও তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং সেই কারণে তারা বাঁশ আনছেন এবং তারা মঞ্চ তৈরির প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন এবং এই দাবি যদি না মানা হয় পরবর্তী ক্ষেত্রে তারা আমরণ অনশন ঠিক এই জায়গা থেকেই, অর্থাৎ মেট্রো চ্যানেলের যে জায়গায় তারা অবস্থান কর্মসূচি করছেন সেখানেই তারা চালিয়ে যাবেন, এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকদের এক অংশ। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশের ফাঁড়ি ভাঙচুর, উত্তেজিত জনতারা খুন ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কুলতলির মহিষমারি হাট সংলগ্ন কৃপাখালী এলাকার এই ঘটনা, দেখুন প্রতিবেদন। নাবালিকাকে ধর্ষণ করে খুন, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট, পুলিশ ফাঁড়িতে আগুন, পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস। টিউশন থেকে মেয়েকে আনতে গিয়ে মেয়েকে খুঁজে পাননি বাবা, সারা রাত নিখোঁজ থাকার পর সকালে বাড়ির কাছেই পুকুরে মেলে দেহ। কুলতলির মহিষমারি এলাকার ঘটনা, বিকেলে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে 4র্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। জানতে পারলাম, জিজ্ঞাসা করলাম, ওর বাবা বললো ঘরে আসেনি, সে তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। আসলো ও বাবা ঘর ভিতরে বাজারে গেল, গিয়ে দেখলো আসেনি, পাইনি। অপরাধীকে প্রশাসন নয়, আমি শাস্তি দেবো, আমার হাতে তুলে দিক। আর সেটা যদি না পারে প্রশাসন চুরি পরে বসে থাকুক, চুরি যদি না কিনতে পারে আমি টাকা দেব, আমার হাতে তুলে দিতে হবে প্রশাসনকে, অপরাধীকে। সিসিটিভি ক্যামেরাটা ওর বাবা দেখতে চেয়েছিল যে আমার বাচ্চারা নাকি সাইকেলে উঠেছে, আমি একটু সাইকেলে উঠেছে, কোথায় নিয়ে গেছে একটু দেখতে চাই, উনি দেখায়, বলে কারেন্ট চলে গেলে নাকি উড়ে যায় সব। আমি বিশ্বাস করি না, প্রধান এটা আমার সাহায্য করে। নাবালিকার পরিবার মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদের হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তদন্তে কি করেছে না করেছে জানি না। হ্যাঁ, থানায় ক্যাম্প পেতে রিপোর্ট নেয়নি। পুলিশ বলেছিল কুলতলি থানাতে যেতে, ওর বাবা বলেছিল কি যে মিসিংটা তো হয়েছে আমার জয়নগর থানায় থেকে, তাহলে আমি আপনাদের কাছে আসবো না তো কাদের কাছে আসবো। আমরা জয়নগর থানাতে যাই বেলা 12:30 নাগাদ, ওখানে রিপোর্ট নেয়। ঘটনার প্রতিবাদে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে জয়নগর কুলতলির রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, পুলিশকে ঘিরে বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ ফাঁড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনা স্বীকার অভিযুক্তের। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে। আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি। খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনর মেজ ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন্ট পেয়েছি, 12টা নাগাদ 12:30টায় কেস করেছি। কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বলি, কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই 3-4 ঘন্টার মধ্যে 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা এই তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। বিক্ষোভের ঘটনায় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এলাকায় গেলে বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলকে তাড়া করে বিক্ষোভকারীরা। সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে এখন সময় একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হরিয়ানা ও জম্মু ও কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। বুথ ফেরত যে সমীক্ষা, সেই সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার হরিয়ানাতে। সমীক্ষাতে কংগ্রেসের ম্যাজিক ফিগার পার হয়ে যাবে এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও এনসি এবং কংগ্রেসের জোট ম্যাজিক ফিগার পার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই এক্সিট পোলগুলিতে। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, হরিয়ানার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এক্সিট পোলে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে এই এক্সিট পোল ইন্ডিয়া জোটকে এগিয়ে রাখছে বলে তোমার মনে হয়? দেখো, হরিয়ানাতে এখনো পর্যন্ত এক্সিট পোলের যে প্রবণতা এসেছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সবকটি এক্সিট পোলই কার্যত কংগ্রেসকে অনেকটা এগিয়ে রেখেছে এবং সবকটি এক্সিট পোল অনুযায়ী কংগ্রেস তার ম্যাজিক ফিগার পার করে ফেলছে। অর্থাৎ যদি এক্সিট পোলের এই সমীক্ষার তার ধারাই যদি ফলাফলে প্রকাশিত হয়, তাহলে নির্দ্বিধায় বলা যেতে পারে যে হরিয়ানায় হ্যাট্রিক করতে পারছে না বিজেপি এবং কংগ্রেস সেখানে ক্ষমতায় আসছে। আমি যদি একটু বিশদে তোমায় জানাই যে দৈনিক ভাস্কর অনুযায়ী কংগ্রেস 44 থেকে 54টা আসন, বিজেপি 15 থেকে 29টা আসন। ম্যাট্রিক্সের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস 55 থেকে 62টি আসন, বিজেপি 18 থেকে 24টি আসন। রেড বাইকের সমীক্ষায় দেখা যাচ্ছে কংগ্রেস 50 থেকে 55টি আসন এবং বিজেপি 20 থেকে 25টি আসন। ধ্রুব রিসার্চের সমীক্ষায় দেখা যাচ্ছে 50 থেকে 64টি আসন কংগ্রেস পেতে চলেছে এবং বিজেপি পেতে চলেছে 22 থেকে 32টি আসন। পিপলস পালসের সমীক্ষার যে ফলাফল আমরা জানতে পেরেছি, সেখানে 49 থেকে 60টি আসন কংগ্রেসের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং বিজেপির দিকে 20 থেকে 32টি আসন। অর্থাৎ সবকটা প্রমিনেন্ট সমীক্ষাতেই কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে এবং আমরা জানি যে হরিয়ানাতে 90 আসন বিশিষ্ট এই হরিয়ানা বিধানসভা, যেখানে ম্যাজিক ফিগার 46, সেখানে মোটামুটি ভাবে প্রতিটি এক্সিট পোলেই কংগ্রেস ম্যাজিক ফিগার টাচ করছে, এরকম পরিসংখ্যানই উঠে আসবে বলে সমীক্ষায় অন্তত তার ঝোঁক দেখা গেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হরিয়ানাতে অনেকগুলো ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা দেখি যে হরিয়ানায় যেভাবে বলা হয় কিষাণ জওয়ান পেহলওয়ান, এই যে হরিয়ানা ভোটের যে সুরটা বেঁধে দেওয়া হয় কিষাণ জওয়ান পেহলওয়ান, এরকম একটা আবহে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যার মধ্যে কৃষকদের ইস্যু নিঃসন্দেহে খুবই ভাইটাল একটা ইস্যু এবং সেখানে দাঁড়িয়ে মূলত যে কৃষকদের যে ভোট, আমরা জানি যে গত কয়েক বছরে কৃষকদের যে ইস্যু, এর আগে কৃষি বিল নিয়ে কিভাবে উত্তাপ ছড়িয়েছিল পাঞ্জাব হরিয়ানাতে এবং তারপর কৃষি বিল সেটা রিভোক করতে বাধ্য হয় কেন্দ্রের মোদী সরকার। এরপর অনেক জল বয়ে গেছে, কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি যে বারবার কৃষক আন্দোলন সেটা খুব আলোচিত ইস্যু হয়ে উঠেছে ওই অঞ্চলে এবং যার একটা বড় প্রতিফলন এবারের হরিয়ানা নির্বাচনে হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দিনের শেষে আমরা যে তথ্য পাচ্ছি যে বিকেল 5টা অবধি 61% ভোট পড়েছে। যদি এই সমীক্ষার যে ঝোঁক দেখা যাচ্ছে
বুথ ফেরত সমীক্ষার যে ঝোঁক দেখা যাচ্ছে সেটাই অব্যাহত থাকে, তাহলে নায়েব সিং সাইনির পক্ষে আর মসনদে ফেরা সেটা সম্ভব হচ্ছে না। এবং আরো একটি খুব গুরুত্বপূর্ণ দিক যেটা আমাদের দেখতে হবে, আর যেহেতু আমরা যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যেও যেমন মহিলা ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা জানি যে আরজিকর কাণ্ড পরবর্তী সময়ে যখন গোটা দেশ তোলপাড় হচ্ছে, সেখানে হরিয়ানায় বিশেষভাবে আমরা মহিলা সংক্রান্ত দিক থেকে যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা কি দেখব? একদিকে আমরা দেখবো যে বিজেপি তারা কোনো স্তরই আনটার্ন রাখেনি এই তৃতীয়বারে তাদের ক্ষমতায় ফেরা সেটাকে সুনিশ্চিত করতে, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে ডেরা সাচা সওদার যে প্রধান রাম রহিম, তাকে ঠিক ভোটের মুখে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এই আশা, যার মধ্যে একটা রাজনীতির অঙ্কের গন্ধ খুঁজছেন বিশ্লেষকরা, এবং যেখানে মনে করা হচ্ছে যে এই যে 7 বছরের মধ্যে 11তম প্যারোলে মুক্তি পেল রাম রহিম, যে রাম রহিম ধর্ষণের মতো অভিযোগে, ধর্ষণ নারী নির্যাতনের মতো অভিযোগে যে দোষী সাব্যস্ত, সেই রাম রহিমের এই 11তম মুক্তি একদম ভোটের মুখে, সেটা যে ভোটের অঙ্ককে মাথায় রেখে, অর্থাৎ যে বিশাল সংখ্যক অনুগামী তার রয়েছে তাদের খুশি করার জন্য এটা অনেকেই মনে করছিলেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে কংগ্রেসের পক্ষ থেকে সেখানে যে প্রার্থী তালিকা, সেখানে জলজল করছে বিনেশ ফোগতের নাম, যে বিনেশ ফোগত যিনি একটুর জন্য অলিম্পিক মেডাল হারিয়েছেন, কিন্তু যে বিনেশ ফোগত আমরা জানি যে গত 1 বছরেরও বেশি সময় ধরে যে বিতর্ক চলে আসছিল রেসলিং ফেডারেশনকে কেন্দ্র করে, এবং সেখানে দাঁড়িয়ে সাক্ষী সিং, বিনেশ ফোগতরা তাঁরা যে অভিযোগ করে আসছিলেন, সেই অভিযোগ ছিল যে ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ, নারী নিগ্রহের অভিযোগ, তারই প্রতিবাদে তারা আন্দোলন করে আসছিলেন। অর্থাৎ একেবারে দুটো বিপ্রতীপ অবস্থান, সেই দুটো বিপ্রতীপ অবস্থান যদি দেখা যায় যে একদিকে রাম রহিমের প্যারোলে মুক্তি, অন্যদিকে কংগ্রেসের হয়ে বিনেশ ফোগতের মতো প্রতিদ্বন্দ্বী তার ভোটে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে এই গোটা বিষয়টায় একটা অন্য মাত্রা যোগ করছে। এবং যদি ফলাফল সেই দিকেই যায়, তাহলে রাহুল গান্ধী যেটা বলে থাকেন যে হরিয়ানাতেও মহাব্বতের বাজার খুলতে চলেছে কংগ্রেস, এমনটাই মনে করছেন কংগ্রেসের নেতৃত্ব। আর এর পাশাপাশি এই যে ফ্যাক্টরগুলো, সেগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরিয়ানার ভোটে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অর্থাৎ এই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এক্সিট পোলে যে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, সেই অঙ্ক মেলে কিনা এখন সেদিকেই আমাদের নজর থাকবে। এখন সময় আরও একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখুন, আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এবারে নাজেহাল অবস্থা হচ্ছে আবহাওয়াকে নিয়ে, কারণ পুজো উদ্যোক্তারা সহ মণ্ডপ কর্মীরা যারা রয়েছেন, এই যা আবহাওয়া রয়েছে এবং বৃষ্টি নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন তারা। এবং একাধিক পুজো কমিটির এই কর্তারা এমনটাই বলছেন, কলকাতার মতোই রাজ্যের বিভিন্ন জেলায় পুজো কর্তারা এখন পঞ্চমী থেকেই পুজোর উদ্বোধন সেরে দিয়েছেন, এবং তাই হাতে সময় প্রায় নেই বললেই চলে। এরই মধ্যে নেমেছে বৃষ্টি, নিম্নচাপ বিরাজ করছে পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন এলাকার ওপর, যার জেরে মহালয়া থেকেই আকাশের মুখ ভার, একই সঙ্গে চিন্তার ভাঁজ একাধিক পুজো উদ্যোক্তাদের কপালে। সকাল থেকেই মুখ ভার আকাশে, কখনো ঝিরিঝিরি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, আর তাতেই নাজেহাল পুজো মণ্ডপের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বৃষ্টির জেরে ভিজে মাটিতেই মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে জগৎবল্লভপুরের বড় খামারে। 31তম বছরে তাদের পুজোর থিম উমা এলো ঘরে। উদ্যোক্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে মণ্ডপের কাজে বিঘ্ন ঘটেছে। কোথাও মণ্ডপের দেওয়ালে যত্ন করে বসানো টেরাকোটার কারুকাজ খসে গিয়েছে, আবার কোথাও খড়ের চালা ভিজে জবজবে। তবে আবহাওয়ার কারণে থেমে থাকছে না কাজ, স্যাঁতসেঁতে পরিবেশে পাখা চালিয়েই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই অবস্থা বর্ধমান শহরের জোড়ামন্দির ও বর্ধমান 4 নম্বর ওয়ার্ডের মণ্ডপে। নিম্নচাপের জেরে বেশ চাপে পড়েছেন মণ্ডপ শিল্পীরা। বৃষ্টির কারণে একই কাজ করতে হচ্ছে বারবার, কখনো আবার মণ্ডপ থেকে খুলে যাচ্ছে সাজসজ্জা। এদিকে বৃষ্টিকে উপেক্ষা করে টানা 2 মাস ধরে চলছে দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম মার্কনি দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। 35 জন শিল্পী কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন মণ্ডপ। চারিদিকে সবুজ পাহাড়, তার মাঝে এই বিষ্ণু মন্দির, হুবহু যেন কর্ণাটকের বিষ্ণু মন্দিরের পরিবেশ।
কার্তিক গণেশ সহ ছেলেমেয়েদের নিয়ে নৌকোয় চড়ে পুজো মণ্ডপের পথে মা দুর্গা। ডিবিসির ছাড়া জল আর নাগাড়ে বৃষ্টির কারণে জলমগ্ন হয়েছে ঘাটালের একাধিক গ্রাম। এখন জল কমলেও পুরোপুরি ছন্দে ফেরেনি ঘাটাল। সেই দৃশ্যই ধরা পড়ল শিলাবতীতে। বানভাসী পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা সহ হুগলিরও বেশ কিছু এলাকা। ঘাটাল পুরো এলাকার নিশ্চিন্দপুর থেকে দেবী মূর্তি নৌকোয় চাপিয়ে ঘাটালের শিলাবতী নদীপথে নিয়ে যাওয়া হচ্ছে হুগলি জেলার বন্দরের উদ্দেশ্যে। কলকাতা টিভি। চা পাতায় জমেছে ধুলোর পরত। বাগানের প্রতিটি কোণে অযত্নের চিহ্ন প্রমাণ দেয় বাগান বন্ধ। শরতের প্রবেশ যেন নিষেধ এই বন্ধ বাগানগুলিতে। তাই তো দুর্গাপুজো নিয়ে কোনো উৎসাহ নেই বন্ধ বাগানগুলিতে। আলো রোশনায় দূরে থাক, বন্ধ বাগানের অধিকাংশ বাড়িতে বিকেল হলে জ্বলে না বাতিও। একসময় বাগানগুলোতে ধুমধামের সঙ্গে পুজোর আয়োজন হতো। বিভিন্ন অনুষ্ঠান, মেলা বসতো। দূর দূরান্ত থেকে শিল্পীরা আসতেন চা বাগানের অনুষ্ঠানে। সেই সব এখন অতীত। বন্ধ চা বাগানে এখন পুজো হয় নমনম করে। ডুয়ার্সের আলিপুরদুয়ারে প্রতিটি বন্ধ চা বাগানে একই চিত্র। গত বছর পুজোর সময় বন্ধ হয়ে যায় রায়মাটাং, দলসিংপাড়া, কালচিনির চা বাগান। কয়েক মাস আগে বন্ধ হয়েছে 7টি চা বাগান। এই বন্ধ চা বাগানগুলোতেও পুজো হচ্ছে ছোট করে। সরকারি অনুদানই এখন তাদের একমাত্র ভরসা পুজোর जন্য। 2 साल से बागान बंद है। बंद होने के कारण यहाँ पे हम लोग पूजा भी करने के लिए हम लोग को बहुत असुविधा हो रहा था। लेकिन अभी हम लोग का राज्य सरकार की तरफ से जो फंड मिला है 85,000 का, उससे हम लोग को बहुत हेल्प हुआ है, जिसकी वजह से हम लोग पूजा बहुत ही अच्छी तरह से करेंगे। রায়মাটাং, কালচিনি চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন অনেকের পুজোর নতুন জামা কাপড় হয়নি। শ্রমিকরা নিজেদের ছেলে মেয়েদের নতুন জামা কাপড়ও কিনে দিতে পারেননি। যেরকম প্রতি বছর হয় ওরকম হচ্ছে না এবার, কেন কি আমাদের কালচিনি বাগান দীর্ঘদিন 1 বছর ধরে বন্ধ আছে। তারপরে অনেক আমাদের চা শ্রমিকরা বাইরে চলে গেছে, ক্লায়েন্ট হয়ে গেছে। তারপরে আগের মতন যে খোলা মনে পুজো আসছে বছরে একবার বলে অনেক অনুদান দিত, টাকা পয়সা দিত, চাঁদা দিত, ওরকম দিতে পারতেছে না। বন্ধ চা বাগানের পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন এককালে বড় করে পুজোর আয়োজন হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো 4 দিন ধরে। কিন্তু সবই অতীত। এখন পুজো হয় কোনো রকমে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।